রে? কে কে তুমি? আমাকে আমাকে তুই চিনতে পারছিস না পুলো? আমি পুলো। পুলো আচ্ছা পুলো, তুই তুই কেমন আছিস ভাই? আচ্ছা আমাদের গ্রামের সবাই ভালো আছে তো? আমার মা, আমার ভাই। কি হলো কি হলো ভাই, চুপ করে আছিস কেন? বল ভাই বল। আমার কথাগুলো মন দিয়ে শোন। হ্যাঁ বল বল ভাই বল। আমার মা ভাই এরা কেমন আছে রে পুলো? বিচারের মৌসুমে জেল হওয়ার পর পাগলিনী মাসিকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল তোর বাবার অভিন্ন হৃদয়। হ্যাঁ তারপর তারপর অমূল্য পাল আর সেই অপরাধে এবেনে শুভঙ্কর নাগের অত্যাচারের খড়গ নেমে আসে ডাক্তার কাকু সংসারে। ডাক্তার কাকু দুরবস্থা সহ্য করতে না পেরে মাসি মাঝে কোথায় হারিয়ে গেলে আজও পর্যন্ত তার কোনো খোঁজ সেই ছোট্ট ভাই অমিত কেমন আছে রে? আমার মৃতদেহ দাও করা হলো ঠিকই, কিন্তু অমিতের মৃতদেহ আজও কোনো সন্ধান পাইনি রে। সবার সন্ধান আমাকে হবে বলো, তারপর একটা একটা করে আঁকবো আমি আমার প্রতিশোধের ছবি। আর যে ছবি হবে এই নগ্ন বিভক্ত সমাজের বুকে এক বাস্তব জীবন গল্প। সেটা আমিও চাই, আর সেই জন্যই তো ছুটে এসেছি এখানে। তাহলে তাই যদি তুই চাইতিস তাহলে শয়তান দুটোকে কাছের পায়ে পাওয়ার পরেও তুই ওদেরকে নিকেশ করতে বাধা দিলি কেন ভাই? এই সময় তোর এই কাজটা করা উচিত নয় বলে কলকাতার বুকে প্রকাশ্য লোকালয়ে তুই ওদের দুজনকে খুন করে পালাতে পারবি না। আর ধরা পড়লে আবার যাবজ্জীবন জেল কিংবা ফাঁসি। তাহলে তোর গুরু দায়িত্বগুলো পালন করবে কে? আমার ব্যক্তি হত্যার প্রতিশোধ 14 বছর জেলের সেলে বসে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আমার বুকের মধ্যে যে প্রতিবাদের আগুন জ্বেলেছি তা আমি ছড়িয়ে দেব ওই শয়তান শুভঙ্কর নাগের সংসারে। হ্যাঁ অসীম, সেটার জন্য চাই অসীম ধৈর্য, নিষ্ঠা আর সুচতুর কৌশল। যার বলে সাপ মরবে লাঠি ভাঙবে না, সেই কৌশলে হবে আমার চলার পথের পাথেও। মানুষের আছে ওই সমস্ত ওকে একা ছাড়ানো ঠিক হবে না, তাদের বসে হয়তো খুন করেই ফেলবে। তাই ওকে ওর পেছনে আমাকে ঝা সঙ্গীর মতো অনুসরণ করতেই হবে। তোদের উদ্দেশ্য কোনোদিনই সফল হবে না। আরে জরুর হবে বিধান, আরে তোমাকে দিই তো আমাদের ক্ষমা পূর্ণ হবে না। তোদের ওই ক্ষোভকে বদ ক্ষোভে পরিণত করতে কেউ আসবে না সুন্দরী, কারণ এই তল্লাটা সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ, এমএলএ, নেতা, মন্ত্রী সবাই জানে। হ্যাঁ কি জানে? তখন যে কোনো অসাধ্য কাজ আমরা সাধন করতে পারি, আর আমাদের কাজে বাধা দেবে এমন সাধ্য কারোর নেই। তাই তোমার উপর আবার যখন নজর আমাদের পড়েছে ওই শুরু করে আমাদের সাথে চলে আসাটাই বুদ্ধিমতির। তাছাড়া ভাবছো কেন সুন্দরী, তোমাকে আমরা
যার তার কাছে নিয়ে যাব না। তুমি প্রথম যার খাদ্য হবে তিনি একজন এই মহান দেশের মহান মন্ত্রী। আপনার একটা বাজে কথা বললে তুমি আমাদের কিছুই করতে পারবে না সুন্দরী। আমি মন্দির বেরোবে তোমায় যেতেই হবে। ছেড়ে দে শয়তান, না হলে কিন্তু আমি চিৎকার করব। চিৎকার তাতে শুধু তোমার গলাটায় ব্যথা হবে সুন্দরী, কারণ তোমার ডাকে সাড়া দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে কেউ এগিয়ে আসবে না। কে আছো বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, এই শয়তান বেশি বান্তারা বলে কে আছো আমাকে বাঁচাও। শয়তানের দল কোথাকার, তোদের খাওয়ার ইচ্ছেটা আমি রাখবো না রে। বাঁচান আমাকে, এই শয়তান দুটো হাত থেকে আপনি বাঁচান। খেতে চেয়েছিল তাই তো, এই শয়তানের দল খাবি তো এগিয়ে আয়, এগিয়ে আয়। না এই পিস্তলে তাই তোর জন্ম যেমন দেখেছি তেমন মৃত্যুটাও আমরা দেখব। সেই সৌভাগ্য তোদের হবে না। তোরা চলে রাখ, আজ তোদের দুটোকে আমি জমালয়ে পাঠিয়ে দেবো রে শয়তান। আমি এই মুহূর্তে আমি পারি এই মুহূর্তে তোদের দুটোকেই শেষ করে দিতে, কিন্তু তা আমি করবো না। কিন্তু কেন? এত বড় অন্যায় অপরাধ করার পরেও এর চেয়ে অনেক বেশি পাপের হিসেব আমার জমার খাতায় আছে ওদের। ওদের মৃত্যুর পরোয়ানা আর বুঝবি সেদিন যেদিন পূর্ণ হবে তোদের পাপের 16 আনা। আপাতত প্রাণটা নিয়ে ভাগ এখান থেকে। আমাদের সঙ্গে টক্কর নিতে আল্লাহ তাআলা তোকে জিন্দেগিতে ক্ষমা করবে না, কথাটা মনে রাখে। মনে রাখিস রে যুগের রোমিও, যেদিন তোর স্বপ্নের জুলিয়েট হবে তোর মৃত্যুর কারণ, সেই দিন বুঝবে এই বিষাক্ত সাপের লেজে পা দেওয়ার ফল কি ভীষণ, কি ভয়ঙ্কর। শয়তানের দল মৃত্যু ভয়ে ভীত হয়, তোদের মতো মগগর্ভী ধনীর দল আমাদের মতো দাঁড়ান আপনি কে বলেন তো? এই এলাকাতে আপনাকে কোনোদিন আগে দেখিনি। আপনি কি করতেন? ড্যাডকে বলে একজন হ্যান্ডসামকে আমার বডিগার্ড করে রাখতাম। তা হয়তো রাখতেন, কিন্তু এরকম একটা ডেড বডিকে গার্ড দিয়ে লাভ কি? হোয়াট ডু মিন? আই মিন যারা নিজের শরীরটাকে বাজারে পণ্যের মতো ফেরি করে এই যুব সমাজের বুকে কামনার আগুন জ্বালাতে চায়, তাদেরকে আমি শ্মশান ঘাটের ডেড বডি বলে। তাহলে ডেড বডিটাকে আপনি রক্ষা করতে এলেন কেন? নাকি আপনারও বুকে কামনার আগুন জ্বলছে? সেই দুর্ভাগ্য আমার জীবনে কখনো হয়নি। আচ্ছা চলি, নমস্কার। দাঁড়ান, আপনার বুকেও সেই আগুন জ্বলবে আর সেই কামনার আগুন জ্বালাবো আমি। তাই তো আপনাকে এমনি করে বুকের মধ্যে জড়িয়ে ধরে আমি কি বলবো জানেন? আমি বলবো, দুনিয়া মে लोगों को धोखा कभी जो खाता है आँखों में यारों का दिल बहलाता है।
আপনি বাজারে একবারে শেষ সীমাটুকু নির্লজ্জতার পেরিয়ে একটা বাজারের মেয়েকে পরিণত হয়েছে। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছে। একজন সম্মানীয় মন্ত্রীর মেয়েকে আপনি ওই অহংকারে একদিন আপনার পতন ডেকে আনবে। সেদিন আপনি বুঝতে পারবেন যে পথে আপনি চলছেন সেটা অন্ধকারীর্ণ পথ, যে কথাগুলো বলছেন সেগুলো নগ্নভাবে ফের ফেলবো, আর যে কাজ আপনি করছেন সেটা ভুল, অন্যায়, পাপের চেষ্টা করবে। পিস্তলটা নামাচ্ছেন, পিস্তলটা নামান, এরপর বলুন কোন দুঃখে বা অপমানে আমি পারি। এই ভদ্র মহিলা সীমিত হওয়ার চেষ্টা করুন। এই হচ্ছে আমাদের স্বাধীন দেশের পুলিশ। আচ্ছা, খবরটা আপনাকে কে দিয়েছে স্যার? ওই নেতা দিলীপ না জঙ্গি আলম? মানে স্যার ওই শুভ কাজটা ওরাই করতে এসেছিল, যারা এদেশের নেতা মন্ত্রীদের ছত্রছায়ায় গড়ে উঠে এদেশে জনরোগ গুলজারের সৃষ্টি করেছে তারা। তাহলে আপনি উনি আজ আমাকে অসম্মানের হাত থেকে বাঁচিয়েছেন। ও আই এম সরি মিস্টার। বাঙালি নাম তো নিশ্চয়ই এটা আছে। নাম আমার নেই, বাবা মা আমার নাম রাখেনি স্যার, নয় তো বা রাখতে ভুলে গেছে। থাকেন কোথায় আপনার ঠিকানা? ঠিকানা না হয় না নিলে বন্ধু, আমি পথে পথে বাস করি, কখনো গাছের তলাতে, আবার কখনো পাতার কুটির গড়ি। আমি যা যাবর কোড়াই পথের নুড়ি, হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন। আশ্চর্য মানুষ। কি দেখলেন? কি দেখলো না তাই বলুন? সামান্য একটু প্রশংসার কাঙাল হয়ে মানুষ কত রকমের হ্যাংলামো করে, অথচ উনি আপনার এত বড় উপকার করুন বিন্দুমাত্র প্রশংসার প্রত্যাশা না করে নিজেকে লুকিয়ে রাখলেন। এই পৃথিবীতে সবকিছু পাগলের ভূমিকারও প্রয়োজন আছে, তা আপনি বলতে পারেন। কারণ উচ্চতলার মানুষ বলে পরিচিত আমরা। এই ধনীর কাছে এর থেকে বেশি কৃতজ্ঞতা আশা করা যায় না। আপনি আমাকে ইনসাল্ট করে কথা বলছেন? আপনি জানেন আমার ড্যাডি একজন স্বনামধন্য মন্ত্রী। এই মন্ত্রীর পরিচয়টা, মন্ত্রীর মেয়ের পরিচয়টা কারো অহংকারের সঙ্গে দেবেন না, কারণ জনগণের আঙুলের চাপে যে কোনো মুহূর্তে আপনার এই অহংকার চূর্ণ হয়ে যেতে পারে। ইন্সপেক্টর আমি ছিলাম, আমি থাকবো, আর আমি আছি। কারণ এই পরিচয়টা কারো দয়ার দান নয়, নিজের শিক্ষা যোগ্যতার বলে অর্জন করা, যা আপনাদের মতন দুঃস্বপ্নের চোরাবালি হারিয়ে যাওয়া নয়। চলি, নমস্কার। আচ্ছা, আমি বুঝে দেবো আমি মন্ত্রী ওই শুভঙ্করনাথের একমাত্র কন্যা মিস হেনা। না, তুমি আমাকে অপমান করলে, তাই তোমাকে বুঝিয়ে দেবো যে এই মনে সকল অঞ্চলে তোমাকে বদলি করে আমি বুঝিয়ে দেবো যে আমার মতো কাল লাগে কি ভীষণ কত ভয়ঙ্কর। আপনার অভিনয়ের সন্তুষ্ট হইয়া চাপাডাঙ্গার থেকে সিগার পুরস্কার দিলেন 20 টাকা। 20 টাকা পুরস্কার বলে করবে না অবহেলা, ভালো করে গেয়ে যান যাত্রা পালা। আমি সানন্দে গ্রহণ করলাম ওনার পুরস্কার। এটি কিন্তু 20টি টাকা নয়, এটা কিন্তু আমার কাছে মহামূল্য এক সম্মান।
ঈশ্বরের কাছে কামনা করি ওনার ঘরের সবাই যেন ভালো থাকেন। হ্যালো, দর্শকদের উদ্দেশ্যে বলছি, কোন অভিনেতার বা অভিনেত্রীর অভিনয় ভালো লাগলে মঞ্চে উঠে কেউ তাকে পুরস্কার করবেন না, আমাদের হাতে দেবেন, তার নাম বলবেন, আমরা তার হাতে পৌঁছে দেব। ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে এই সারা দেশের মানুষ। একটু কাছা নিয়ে তাদের ভক্তি, তাদের হাতে তুলে দিকে শান্তি রক্ষার দায়িত্ব। সেই লক্ষ্যকে যদি ভক্ষক হয়, সুখ শান্তি চিন্তা চালায়, এই অবস্থা চলতে থাকলে দেশের মানুষ এই দেশ ছেড়ে পালাতে হবে। কোথায় যাবে বাবা? সারা দেশটাই তো একটা বদ্ধভূমি। ওদের অবিচার আর অত্যাচারের স্টিমুলা মানুষ প্রতিদিন সহ্য করে কাল বিভাগ। তাদের তোকে সহ্যের সীমা আছে না? না নেই। সহ্যের পাহাড় বুকে নিয়েই তো ওদের এই দেশে বাস করতে হবে। ওদের বুঝিয়ে দিতে হবে জনগণ জানোয়ারের জঙ্গলে যাবে না। জনগণ কিন্তু ওদের আর জঙ্গলে যাও জানোয়ারের জঙ্গলে। সেই জনগণ জঙ্গলে যদি বাস করতো ওদের মতো শয়তানের সঙ্গে ওই কতদিনে বাঁচবে বলতে পারিস বিভাগ? আজীবন। তুমি ভুলে যাচ্ছ কেন বাবা? ওদের সীমাহীন অত্যাচার সহ্য করো। আমরা কিন্তু ওই কাকিমাকে তাড়িয়ে দিইনি। কাকিমা যদি নিজের থেকে বাড়ি ছেড়ে না চলে যেত, কিন্তু সে মনে চোর কজনের আছে রে বিভাগ? কজন পারবে ওই ন্যায়ের হাতে তুলে নিতে? এই কথা ইংরেজরাও ভেবেছিল বাবা। ভারতবাসীরা হিরু কাপুরুষের দল, তাই তারা সারা জীবন এই ভারতবর্ষের রাজত্ব করবে। কিন্তু তাদের সে অন্যায় অত্যাচার শৃঙ্খলের সামনে মুখ পেতে দিয়েও ভারতবাসীর স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য বিপ্লবীর অভাব হয়নি। আর সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য ভারত মাতার সুসন্তানের অভাব হবে না। আর আমি বলছি হবে, কারণ এদেশের যুব সমাজের হাতে চুরি পড়তে আর বেশি দেরি নেই। আমি ঠিকই বলছি, কারণ প্রকাশ্য দিনের আলোয় মানুষের যে নারী নিগ্রহী করেছে, যাদের মুখে ভাষা নেই, একটা প্রতিবাদের ভাষা নেই, তাদের নিয়ে আশা করি কোন সাহসে? যাচাই করতে হবে না রে দাদা, যাচাই করতে হবে না, কারণ কিছুক্ষণ আগে এই বাস স্ট্যান্ডে ঘটনাটা ঘটেছে। আর সেই নারী নিগ্রহীনতা সেটা হলো একমাত্র তোর বোন এই বিপাশা। রাস্তার মোড়ে ওরা তোকে? হ্যাঁ বাবা, হ্যাঁ। শুধু আমি নই, আমার মতো শত শত অসহায় মেয়ে ওদের হাতের খেলার পুতুল। ওরা মনে করে ওরা যখন খুশি তার নাচাতে পারে বাবা। না না, তা আমি হতে দেব না। বল বল, কে বা কারা তোরা তো বড় সর্বনাশ করেছে? তাদের তুই কিছুই করতে পারবি না রে দাদা, তাদের তুই কিছুই করতে পারবি না, কারণ তারা ক্ষমতার উচ্ছ্বাসনে বসে আছে। তারা হলো এই দেশের ভগবান। তুই ঠিকই বলেছিস রে মা, তুই ঠিকই বলেছিস। কারণ অর্জুন মরে যাওয়ার পর তার স্ত্রীকে এবারে আশ্রয় দে। আগুনে ঘর পুড়ে বলে আগুন জ্বালানো বন্ধ করে নে বাবা। আগুন নিশ্চয়ই জ্বালাতে হবে, তবে এবার থেকে অতি সাবধানে। কিসের সাবধান? কতটা সাবধান হওয়ার ক্ষমতা আছে তোর? তোর ওদের পুলিশ প্রশাসন ওদের ক্ষমতা, তো তাদের ক্ষমতার সাথে তুই খড়কুড়ের মতো হেঁটে যাবি বিভাগ। তবু আমি পিছু হটবো না বাবা। কামড়াতে না পারলে ফল কামাই করতেই হবে। বল বল বিপাশা, বল তোর অসম্মানকারী শয়তানের নাম বল। তুই যখন তোর জেদ, তাহলে শোন, তার নাম হলো শোভননাথ। শোভননাথ, তোকে আমি ছাড়বো না। না না রে বিপাশ, না, ওদের সঙ্গে টক্কর দিতে চাস না বাবা। ওরা সাপের তো বিষধর আর বাঘের তো হিংস্র। সেই জন্যই তো আমি দেখতে চাই মন্ত্রী সুমঙ্গল নাগের ছেলে শোভননাথ কত ক্ষমতাধর, কত শক্তি আছে তার। আমি মন্ত্রী তর্কি, জনগণের ভোটে নির্বাচিত মন্ত্রী। আমি যা করবো এই জনগণের ভালোর জন্য। তাহলে আপনার ছেলে এলাকা জুড়ে গন্ডামি রোগবাজি করছে কেন, আর মেয়েদেরকে অসম্মান করছে কেন? সাবধান, মুখ সামলে কথা বলবে। তোমার ভাগ্য ভালো যে তুমি একটা মেয়ে মানুষ। আমি তোর এত বড় সাহস যে আমার
ওটা তুই অসম্মান। আমি একটা কথা না বলে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। শোনো মা, অপরাধীর রং বিচার করতে আমি শিখিনি। আমার চোখে সব অপরাধী সমান। অপরাধী আমার ছেলে হলে ওকে ক্ষমা ওকে চাইতেই হবে, শাস্তি ওকে পেতেই হবে। তাহলে আপনি যা বলছেন এবং করছেন সেটা একটা রাজনৈতিক ঝলক মাত্র, তাই না? যার পুরো ছবিটা এই জনগণ সামনে দেখতে পাবে, তাই তো? তা তুমি বলতে পারো বাবা, সব কিন্তু সব ব্যাপারে তো আর রাজনীতি হয় না বাবা, আর হওয়া উচিত নয়। সেই কথাটা না ওই তোমার বাবা ভালো করে জানেন। আপনি ওর কথা কিছু মনে করবেন না স্যার, ছোট ছেলে, তাই কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই বুদ্ধিটা ওর হয়নি। সে তো ওর কথা শুনে আমি বুঝতে পারছি ডাক্তার বাবু। তবে কি জানেন ডাক্তার বাবু, দোষ ওর নয়, দোষ এই বর্তমান শিক্ষা ব্যবস্থার। যে শিক্ষায় আজ ছাত্র সমাজ এই গুরুজনদের শুধু অবমাননা করতে শিখেছে। আপনার বক্তব্য তো আমি শুনলাম, এবার বলুন তো যে গরিবের বাড়িতে আসার উদ্দেশ্যটা কি? ক্ষমা, নিঃশর্ত ক্ষমা। আমার এই পেয়ারা ছেলেটা তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, অপরাধ করেছে, তার জন্য। আমি কোনো অপরাধ করিনি, আর আমি কারোর কাছে ক্ষমা চাইবো না। হতভাগা কোথাকার, যা আমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নে। কিন্তু এখন তো কোনো ভোট নেই মন্ত্রী কাকু। ভোট কেন মা? এর সঙ্গে ভোটের কি সম্পর্ক? কারণ ভোটের সময় এলেই তো এই আপনাদের মতো নেতা মন্ত্রীদের এই গরিব মানুষের কথা মনে পড়ে, আর মনে উদয় হয় হাজার মহৎ উদ্দেশ্যের বাণী, তাই তো? চুপ কর বিভাস, চুপ কর। সাধারণ চপ মন্ত্রীর সাথে কিভাবে কথা বলতে দিই বাবা? দেশের গণমান্য মন্ত্রীকে তো বলতে দিন ডাক্তার বাবু, বলতে দিন। ভালো কিছু কাজ করতে গেলে কিছু সমালোচনা তো শুনতেই হবে। সেটা আমার মন্ত্রী হিসেবে না, আমার ভালোই অভ্যেস আছে। কিন্তু আমার অভ্যেস নয় বাবা, তাই আপনাকে আর একটা অপমান সূচক কথা বললো কেন? চোখ লাগানোর আগে হাত জোর করে ক্ষমা চেয়ে। আপনি আমি শুভঙ্কর নাগ। তুমি আমার ছেলে বলে অন্যায় করে পার পাবে না, ক্ষমা তোমাকে চাইতেই হবে। আর ক্ষমা চাইতে হবে না, আমরা এমনিতে না, আমার বিচারে কারো মৃত্যুদণ্ড হলে তাকে আমি আত্মরা হয়ে বাঁচতে দিই না ডাক্তার বাবু। তাই ক্ষমা ওকে চাইতেই। কিন্তু আমি যদি ক্ষমা না চাই তাহলে ঘাট ধরে তোমায় যখন এখানে টেনে আনতে পেরেছি, তখন জোর করে ক্ষমাটাও চাইতে পারবো। বলো, আমার কথা মতো কাজ করবে না আমি অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেব? বেশ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কাজের জন্য আমি অনুতপ্ত। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন।